ডিয়ার স্টুডেন্ট, আমরা কি গত ক্লাসে মোস্ট প্রবাবলি রিকনসাইলটা শেষ হয়ে গেছিল নাকি? স্যার জার্নাল বাকি ছিল। ও, জার্নালগুলো বাকি ছিল। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? নাকি আর 1 মিনিট ওয়েট করবো? আর অনলি 54 জন। 8:30 তো 60-70 জন হয়ে যায়। 70-এর উপরে থাকে সবসময়। স্যার 1 মিনিট ওয়েট করে। স্যার 5 নাম্বার দেবেন 2-5 2-5 The bank had charged the ABC's account for a customer's uncollectible check amounting to টাকা 253.20 on June 29। বলছে যে ব্যাংক হ্যাড চার্জ মানে হলো ডেবিট করা। হ্যাঁ, ব্যাংক চার্জ করেছে মানে ব্যাংক ডেবিট করে ফেলছে। কি জন্য করছে? যে একটা চেক ছিল। নর্মালি হয় কি, আমরা যখন চেক জমা দেই তখন আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলে। হ্যাঁ, কিন্তু যখন চেকটা কালেকশন হয় না তখন আবার সে ডেবিট করে নীল করে ফেলে। তার মানে একবার যদি ডেবিট করে একবার যদি ক্রেডিট করে তাহলে এটা নীল হয়ে যায়। এখন বলছে যে ব্যাংক যখনই এই মানে চেকটা যখন কালেকশনে গিয়েছে তখন টাকাটা পায়নি। কাস্টমার্স আনকালেক্টেবল চেক, মানে চেকটা আনকালেক্টেবল ছিল, চেকের এগেইনস্টে টাকাটা কালেকশন হয়নি। যেহেতু হয়নি সেই জন্য সে চার্জ করেছে, ডেবিট করেছে। কেন ডেবিট করেছে? যেহেতু আগেই চেকটা জমা দেওয়ার সময় সে ক্রেডিট করে ফেলছিল, সেজন্য সে এখন ডেবিট করে ফেলছে। তার মানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স 0 হয়ে গেল। কিন্তু আমি ক্যাশ বইতে কি করেছিলাম, আমি যখন ব্যাংকে যখন জমা দিয়েছিলাম তখন কিন্তু ঠিকই আমি আমার ক্যাশ বইতে আমি ডেবিট করেছিলাম। কিন্তু যখন এই যে কাস্টমার আনকালেক্টেবল হয়েছে এটা তো আমি জানতাম না, এখন জানলাম যে এটা আনকালেক্টেবল। তাহলে এখন আমাকে ক্যাশ থেকে কি করতে হবে? লেস করতে হবে। মানে আমি তো ক্যাশ যখন করেছি হ্যালো মনে স্যার মিউট করছে মনে হয়। স্যার সম্ভবত কল টল আসছে, ওয়েট করেন। হ্যালো জি ভাইয়া। ওখানে কি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো আছে? মোটামুটি আছে, মোটামুটি সবগুলোই আছে থাকার কথা। শাওন ভাই সবগুলো আছে না? 98% আছে। এই ফার্স্টের দিকের গুলো মনে হয় কয়েকটা নাই, বাট ইনশাআল্লাহ এরপর থেকে সবগুলো আছে। প্রথম সপ্তাহের মনে হয় 2-3টা ক্লাস নাই। হ্যাঁ, বাকিগুলো আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, শাওন ভাই আপনি একটু ভালো করে খাওয়াইতে পারছো, একদম ঠিক করা লাগবে 100%। নেক্সট ফ্রাইডেতে তাহলে শাওন ভাই ডাকা। শাওন ভাই তো চট্টগ্রাম থাকে। সেটা জানি, এই কারণে এখানে এটা ভাই মেবি মাইনাস করে দিতে হবে, কারণ ব্যাংক এটা কালেক্ট করছিল পরে আবার আনকালেক্টেবল করে দিল আর কি। তো ব্যাংক থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা কমে গেছে, এর জন্য যে চার্জটা করা হয়েছিল সেটা আর কি বিয়োগ হবে। আই থিংক এটাই। আমি জি ভাই, হচ্ছে পরশুদিন আমরা ক্লাস শেষে আমরা এফএফএ নিয়ে একটু বসবো। স্যার যে ব্যাংক রিকনসিলিয়েশন যে দেখালেন, আমাদের এইগুলোর যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে বা একটু বেসিক লেভেল থেকে শুরু করে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিছু ম্যাথ কালেক্ট করে রাখতে হবে আমাদের, হ্যাঁ, যাতে আমরা গ্রুপ স্টাডিতে বসলে সেগুলো প্র্যাকটিস করতে পারি। ওকে, কোনো প্রবলেম হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, যে কথা বলতেছিলাম, তো তাহলে কি হবে এখন আমার যে ক্যাশের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স আমাকে কমিয়ে দিতে হবে, তাই না? আমি যখন চেকটা জমা দিয়েছিলাম তখন আমি জমা দেখিয়েছিলাম আমার ক্যাশ বইতে, কিন্তু যেহেতু চেকটা কালেকশন হয়নি সেজন্য এখন আবার আমাকে মাইনাস করতে হবে। মাইনাস মানে লেস।
সেজন্য আমরা এখানে এই যে এনএসএফ চেক নট সাফিসিয়েন্ট ফান্ড লিখেছি ইচ্ছা করেই যে করার জন্য আর কি, কিন্তু এটা হলো আনকালেক্টেবল চেক। নন সাফিসিয়েন্ট ফান্ড কিনা সেটা না, কিন্তু অনেক সময় ভিতরে কোশ্চেনে থাকে এনএসএফ চেক, সেই জন্য আমি ইচ্ছে করে এটা এনএসএফ লিখেছি পরিচিত হওয়ার জন্য, কিন্তু এটি যে আনকালেক্টেবল চেক। আমরা এখানে দরকার লিখে দিই আনকালেক্টেবল চেক। ক্লিয়ার? যিনি কোশ্চেন করছেন তিনি কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? যিনি কোশ্চেন করছেন স্যার ব্যাংক তো প্রথমে চেকটাকে আগে কম্পিউটারে তো দেখবে, তা প্রথমে স্যার অ্যাকাউন্ট থেকে কাটলো কেন টাকাটা? প্রথমে তো কাটে নাই, প্রথম তো আপনার অ্যাকাউন্টে জমা করেছে। জি স্যার, প্রথমে জমা করছে, তারপর জমা করার পরে যে চেক দিয়েছে তার ব্যাংকে পাঠাইছে টাকা দেওয়ার জন্য। মনে করেন আপনি আমাকে একটা চেক দিয়েছেন, জি স্যার, এই প্রতিষ্ঠানটা মনে করেন আমার, আপনি আমাকে একটা চেক দিয়েছেন, আমি কি করেছি আমি আমার ব্যাংকে জমা দিয়েছি। যখনই ব্যাংকে জমা দিয়েছি ব্যাংক আমার অ্যাকাউন্টে সে জমা করেছে টাকা, এটাই নিয়ম। জমা করে সাথে সাথে চেকটা আপনার ব্যাংকে পাঠানো হয়েছে টাকা দেওয়ার জন্য। যখন আপনার ব্যাংকে টাকা পাঠানো হয়েছে তখন দেখা যাচ্ছে যে আপনি যে কারণেই হোক টাকাটা পাওয়া যায়নি, হয় আপনার ফান্ডে টাকা নাই, অথবা চেক ওভার রাইটিং হয়েছে, অথবা ডেট ওভার, যে কারণেই হোক, কারণটা এখানে বলেনি, টাকাটা পাওয়া যায়নি। যখনই পাওয়া যায়নি তখনই ব্যাংক আবার কি করছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমিয়ে ফেলছে চার্জ করে। অ্যাকাউন্ট ফেস চেকের ক্ষেত্রে? জি, অ্যাকাউন্ট ফেস চেকের ক্ষেত্রে স্যার। হ্যাঁ, অ্যাকাউন্ট ফেস চেকের ক্ষেত্রে এটা হাউজে পাঠাই, তারপরে হ্যাঁ হাউজে পাঠাইয়া এটা ডিজনার হয়েছে, ডিজনার আসেনি। কিন্তু আমিও যখন আমার ব্যাংকে পাঠিয়েছিলাম তখন তো আমি ক্যাশ বইতে আমি জমা করেছিলাম যে এত টাকা জমা হয়েছে, ধরে নিয়েছি এত টাকা জমা হয়েছে, কিন্তু আসলে তো জমা হয়নি, ও আবার কেটে নিয়েছে আনকালেক্টেবল এর জন্য। সেজন্য আমি আবার ব্যাংক থেকে আমার যে ক্যাশ ব্যালেন্স সেখান থেকে আমি আবার কমিয়ে ফেলছি। হয়নি? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম এটাই তো লাস্ট ক্লাস করেছিলাম, তাই না? এখন এটার আমরা করব, জার্নাল গুলো করবো। তো জার্নাল যখনই করব তখনই আমরা কোন দিকে তাকাবো? ক্যাশ সাইডে স্যার। ক্যাশ সাইডে, রাইট। এই যে আমার ক্যাশ বই, তার মানে এই যে অ্যাড মানে হলো ক্যাশ ডেবিট, আর এই সব আইটেম গুলো হবে ক্রেডিট। এই যে লেস মানে হলো ক্যাশ ক্রেডিট, আর এই সব আইটেম গুলো হবে ডেবিট। একদম সোজা। যেটা অ্যাড হবে, অ্যাড মানে কি ক্যাশের সাথে যোগ হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট হবে, ক্যাশ ডেবিট। এই আইটেম গুলো হবে ক্রেডিট। আর লেস মানে কি আমার ক্যাশ কমে গেছে মানে ক্রেডিট, তাহলে ক্যাশ ক্রেডিট হবে, আর এই আইটেম গুলো ডেবিট হবে। এখন এই আইটেমের এগেইনস্টে কি আছে সেগুলো কিন্তু ওই প্রত্যেকটা নাম্বার দেখলেই 6 নম্বরে কি ছিল দেখুন। 6 নম্বরে কি ছিল? 6 নম্বরে ছিল 6 নম্বরটা কি ছিল মনে আছে? 90 টাকা চেক 60 টাকা এন্ট্রি করেছে। 90 টাকা স্যার ভুল করে 60 টাকা এন্ট্রি করছে স্যার, 30 টাকা কম এন্ট্রি করছে। হ্যাঁ, কিন্তু এখন চেকটা কে দিছিল? চেকটা দিয়েছে কি আমাকে? কাস্টমার স্যার। কাস্টমার মানে কি? কাস্টমারকে আমরা কি নামে ডাকি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। তো অ্যাকাউন্টস রিসিভেবল আমাকে চেক দিয়েছিল। তো অ্যাকাউন্টস রিসিভেবল যে চেক দিয়েছে সে অ্যাকচুয়ালি 90 টাকার চেক দিয়েছে, কিন্তু আমি লেখার সময় 60 টাকা লিখেছি। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল যখন আমি চেক পেয়েছি, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল তো আমার ক্রেডিট হয়েছে, আর ডেবিট হয়েছে ধরেন ক্যাশ। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়েছে 60 টাকা, হওয়ার কথা ছিল 90 টাকা, তাহলে 30 টাকা কম হয়েছে না? তাহলে জিনিসটা হলো রিলেটেড হলো অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে। সেই জন্যই এই যে 6 নম্বরে যখন দেখবো, এই যে এরর রেকর্ডিং মানে হলো কি ক্যাশ ডেবিট, যেহেতু এটা অ্যাড মানে ক্যাশ ডেবিট, আর এই 6 নম্বর যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল, কাজে অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট।
আমরা ক্যাশ যখন ডেবিট করব ক্যাশের ফিগারটা লিখবো না, সব ক্যাশগুলো একত্রে যোগ করে লিখবো। শুধু ক্যাশ এটা এটা তো একবারে করছে, আমরা যদি ভেঙে ভেঙে করতে চাই ওটাও তো করতে পারবো, রাইট? যদি 6 এর জন্য একটা, 7 এর জন্য একটা, 2 এর জন্য না, একটা, ভিন্ন ভিন্ন করতে গেলে সময় বেশি লাগবে, আপনারা সেই সময়তে কভার হবে না। আপনারা একত্রে করবেন, একত্রে করলে সময় খুব কম লাগবে, মানে আপনার অর্ধেক সময় লাগবে। এখানে দেখেন 1 2 3 4 5 6, আপনাকে 6 বার ক্যাশকে ডেবিট করতে হবে বা ক্যাশকে ক্রেডিট করতে হবে, 6 বার ক্যাশ লিখতে হবে। আর এখানে একত্রে করলে মাত্র 2 বার ক্যাশ লিখতে হবে, একবার ক্যাশ ডেবিট লিখবেন, একবার ক্যাশ ক্রেডিট লিখবেন, তার মানে 4 বার ক্যাশ। আলাদা করলে স্যার আমাদের বুঝতে একটু সুবিধা হতো। আলাদা করলে কোনো অসুবিধা না, আমি বুঝাচ্ছি, তারপরে যদি আপনি না বোঝেন তখন জিজ্ঞেস করেন। এই যে ক্যাশ ডেবিট, আমি এটা মুছে ফেললাম, শুধু ক্যাশ ডেবিট করলাম, ঠিক আছে? ক্যাশ ডেবিট করলাম। আর এই 6 নম্বরটা ছিল কার জন্য? এই যে অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য, এই অ্যাকাউন্টস ক্রেডিট স্যার করলাম। পাশে একটা উইথিন ব্র্যাকেটে স্যার 6 দিলে কি সমস্যা হবে স্যার পাশে? না, এখানে 6 দেওয়া যাবে না, এটা শুধু আমি দিচ্ছি আপনার বোঝার জন্য, কিন্তু আপনি দিবেন না, আমি শুধু দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য, কিন্তু আপনি খাতায় দিবেন না। এই যে 6 নম্বরটা, উপরে যে 6 নম্বরটা সেটা এখানে আসলো, অ্যাকাউন্টস রিসিভেবল রিলেটেড। এখন অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, ক্যাশের ফিগারটা লিখলাম না, পরে লিখবো। আসেন তারপরেরটা, তারপরে কি হয়েছে, যেহেতু আমি ক্যাশ ডেবিট করছি কাজে ডেবিট গুলো আগে শেষ করব। তারপর 7 নম্বরে কি ছিল? চেক নম্বর এত, চেক নম্বর মানে আমি চেক দিয়েছি, সোজা কথা, আর কিছু দেখার দরকার নেই, আমি দিয়েছি। আমি কাকে দেই চেক? কাস্টমার কি নাম কি কাস্টমারের? অ্যাকাউন্ট পেয়েবল। এখানে লিখেছি অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে এটা হলো 7 নম্বর। আচ্ছা, লিখলে আপনারা আবার ওইভাবেই লিখবেন, দরকার নাই, আমি ওটা আবারও মুছে ফেললাম, আপনারা ওই জিনিসটাই করবেন। অ্যাকাউন্টস পেয়েবল হলো 7 নম্বর। তাহলে এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এই যে ক্রেডিট, কারণ ক্যাশ তো আগেই একবার ডেবিট হয়েছে, ক্যাশ বারবার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করলাম 523 টাকা 80 পয়সা। এই যে এখানে যে 523 টাকা 80 পয়সা। অ্যাড মানি হলো ক্যাশ ডেবিট, লেস মানি হলো ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট তো একবারই হবে, একবার হয়ে আমি বারবার করা যায়, ক্যাশ ডেবিট টু এইটা, ক্যাশ ডেবিট টু এইটা, ক্যাশ ডেবিট টু, আমার সময় বাঁচানোর জন্য ক্যাশ ডেবিট একবার লিখেছি, একবার লিখে ফিগারটা লিখলাম না এখনো। এখন এ অবলিক এ আর দিলে কি সমস্যা হবে স্যার? সময় বাঁচানোর জন্য যদি কোনো মানে ইয়া হয় তাহলে এ অবলিক আর দিলে অ্যাকাউন্ট রিসিভেবল এভাবে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। স্যার এখানে একটা যে এক্সপ্লানেশন দেওয়ার বিষয়টা আছে, সেটা কিভাবে হবে তখন যদি এইভাবে সামারি করে দিই? এভাবে সোজা লাগছে যদিও। দেখবেন এক্সপ্লেনেশন যখন লিখবেন, টু রেকর্ড দি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, নোট রিসিভেবল এন্ড ইন্টারেস্ট ইনকাম। আচ্ছা আচ্ছা, তো একটা জানালার মধ্যে আমরা সব হয়ে গেল। আচ্ছা, প্রায় মানে আমার মনে হয় 3 ভাগের 2 ভাগ সময় আপনার বেঁচে যাবে একটা জার্নালে। ওকে স্যার, এখানে ক্যাশ ডেবিট এখানে অ্যামাউন্ট লিখবেন না? হ্যাঁ, এখানে অ্যামাউন্ট ওই কার্সার যেখানে অ্যামাউন্ট লিখবেন না? একটু পরে লিখি, আচ্ছা ঠিক আছে, একটু পরে লিখি, যেহেতু যারা বুঝতেছে না তাদের আগে বুঝাই নেই, তারপর পরে লিখি। তাহলে 6 নম্বর গেল, 30 টাকা গেল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম। এই যে তারপরটা ছিল অ্যাকাউন্টস পেয়েবলের বিষয়, এই যে অ্যাকাউন্টস পেয়েবল কে ক্রেডিট করলাম। তারপরটা কি ছিল 2 নম্বরে? 2 নম্বরে কি ছিল? 1230 টাকা কালেক্ট এই ব্যাংক মেমো। তার মানে কি, এই ব্যাংক মেমো স্টেটে এত এই XYZ নোট, তাহলে আমার কোম্পানির নাম কি? এবিসি কোম্পানি, এবিসি। আর এখানে হলো XYZ নোট, তার মানে কি আমি নোট পেয়েছি না দিয়েছি? নোট পেয়েছি, নোট পেয়েছি, ফাইন, নোট পেয়েছি। তাহলে নোট পাই কার কাছ থেকে? এখন আবারও কাস্টমার। আমাকে 4টা প্রশ্ন করতে হয় আপনাকে বারবার, অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে আমি পেয়েছিলাম, এখন যেহেতু টাকা পাইনি কাজে আবারও আমি অ্যাকাউন্টস রিসিভেবলকে কাছে আমি টাকা চাবো। তোমার কাছে পেতাম, তুমি তো নোট দিয়েছিলা, নোটের টাকা তো পাওয়া যায়নি, এখন তুমি আবার ওই টাকা আমাকে দাও। যে আবারও অ্যাকাউন্টস কই গেল?
এই যে আবারও আমি সেই অ্যাকাউন্টস রিসিভেবলকে আমি আবারও কি করব, আমি এখানে যেহেতু ক্যাশ ডেবিট করছি তাহলে এখানে কি করব, নোটস রিসিভেবল ক্রেডিট হবে, কারণ নোটটা তো এই যে এখানে যে নোটটা, নোট তো আর নোট নাই, নোট তো শেষ, কারণ নোটটা তো রিসিভেবল ছিল আমার কাছে, নোট রিসিভেবল ছিল, যেহেতু ডেট শেষ হয়ে গেছে কাজেই সেটাকে আউট করতে হবে আমাকে, সেজন্য আমি এখানে রিসিভেবল লিখেছি, যেহেতু নোটটা আর থাকতেছে না। তাহলে মূলত এই নোটটাকে আউট করার জন্য আমি এখানে নোট রিসিভেবল লিখেছি, এবং আপনার এই যে ইন্টারেস্টটা যে পেয়েছিলাম এখানে নোটের এগেইনস্ট আবার ইন্টারেস্ট পেয়েছি 36 টাকা, সেই ইন্টারেস্ট ইনকামকে ক্রেডিট করেছি, এই যে 36 টাকা। তাহলে আমরা এখানে কি করলাম, ক্যাশকে ডেবিট করলাম, ক্যাশকে ডেবিট করে আবার নোট রিসিভেবলকে ক্রেডিট করলাম, আর ইন্টারেস্ট ইনকামকে কি করলাম, ইন্টারেস্ট ইনকামকে আমি ক্রেডিট করলাম, ইনকাম সবসময় ক্রেডিট, সেজন্য। তাহলে এই যে 1236, এই যে এখানে যে 1236, এটাকে দুইটা ভাগ করলাম আর কি, একটা ছিল নোট রিসিভেবল, একটা ছিল ইন্টারেস্ট, সেজন্য দুইটা একত্রীকরণ। এখন এই চারটা যোগ করে আমি একত্রে ক্যাশ ডেবিট করব, এই চারটা যোগ করলে কত হয় এখন বলুন? স্যার নোট রিসিভেবলে ব্যাংকের একটা চার্জ ছিল না স্যার 5 টাকা পয়সা? হ্যাঁ চার্জ ছিল, এই যে আমি আগে লেস করলাম এখানে, এই যে লেস করছি 5 টাকা 50 পয়সা, এটা তো লেসের মধ্যে আছে। যদি আলাদাভাবে দেখাইতাম তাহলে এখানে আসতো স্যার। হ্যাঁ যদি আলাদাভাবে দেখাইতাম, যদি ওখানে মাইনাস না করলে তাহলে আলাদাভাবে যদি করতাম তাহলে এখানে তাহলে আসতো। জি জি, একত্রে করতেছি তো সেই জন্য ইয়ে দিছি। বলুন। 1789 1789 1789 টাকা 80 পয়সা স্যার। 89 টাকা 80 পয়সা, ওকে। এখন আমি একত্রে এই চারটা যোগ করে একত্রে ক্যাশকে ডেবিট করলাম, মানে এখানে এই 1789 টাকার মধ্যে 30 টাকা আছে, 523 টাকা আছে, 1200 টাকা আছে, 36 টাকা আছে, টোটাল টাকাটা কি একবারে ডেবিট করে ফেললাম। ইট ইজ কল্ড কম্পাউন্ড জার্নাল, সো দ্যাট যেগুলো আমি অ্যাড করলাম ক্যাশে, ক্যাশ ডেবিট করলাম ঠিকই, কিন্তু সাথে সাথে কি করলাম, প্রত্যেকটা এন্ট্রির এগেইনস্টে যারা এফেক্টেড, যারা রিলেটেড, তাদেরকে ক্রেডিট করে ফেললাম। 6 নম্বরের সাথে রিলেটেড হলো অ্যাকাউন্টস রিসিভেবল, 7 নম্বরের সাথে রিলেটেড ছিল অ্যাকাউন্টস পেয়াবেল, 2 নম্বরের সাথে রিলেটেড ছিল একটা নোটস রিসিভেবল, আর ছিল ইন্টারেস্ট ইনকাম, তাদেরকে ক্রেডিট করে ক্যাশকে ডেবিট করলাম। বলেন বুঝতে সমস্যা হচ্ছে কিনা? স্যার এই যে এখানে টু অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট, আমরা কি এভাবেই লিখবো? আমরা সাধারণত অ্যাকাউন্ট রিসিভেবল কে এভাবে করে কমলে ক্রেডিট করে দেই, নাকি এখানে যেভাবে আছে টু অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট, মানে ঠিক ল্যাঙ্গুয়েজটা এরকমই হবে? এটা হলো মোর অ্যাকুরেট ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা সময়ের অভাবে অনেক সময় এসিটাও লিখি না, আমরা অ্যালাউ করি, কিন্তু অনেক সময় অনেক কোশ্চেনে অনেকে ক্লাসে অনেকে কোশ্চেন করেন যে স্যার এখানে অ্যাকাউন্ট লিখলেন না কেন, সেই জন্য আমি আবার ইচ্ছা করে অ্যাকাউন্ট লিখে ফেলছি, কিন্তু না লিখলে কিছু আসবে যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকাউন্টই হবে। এটা হলো মোর অ্যাকুরেট, 100% অ্যাকুরেট। আর যদি আমরা সংক্ষেপে যখন লিখি তখন এই অ্যাকাউন্টটা লিখি না, নরমালি শুধু অ্যাকাউন্টস রিসিভেবল লিখে যাই। আর টুটাও কি লিখতে হবে? হ্যাঁ, টু তো মানে ক্রেডিট, টু মানে হলো ক্রেডিট। এখানে যেমন ডেবিট লিখলাম না, তাহলে আমি যদি ক্রেডিট সাইন দিই তাহলে তো টু লেখার দরকার নেই, মানে আমি যে কলামে করি মানে পার্টিকুলার, তাহলে টু লেখার দরকার নেই। না 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 না, কলামে টু লেখার দরকার নেই, তাহলে একটু গ্যাপ দেবেন, শুধু এই এতটুকু একটু গ্যাপ দেবেন, টু লেখার দরকার না, কিন্তু একটু গ্যাপ থাকলে ভালো দেখতে, ভালো দেখা বোঝা যায় এটা ডেবিট এটা ক্রেডিট। আর আপনি তো লিখবেন কলামে, কাজে সেখানে আর টু লেখার দরকার নেই, কারণ আপনি তো কলামের ক্রেডিট পাশেই লিখবেন এটা, তাহলে এই ডেবিটও লেখার দরকার নেই, শুধু ক্যাশ লিখবেন। ক্যাশ এখন লিখলেই হবে, ডেবিট লেখার দরকার নেই, কারণ আপনি তো কলামে পোস্টিং দেবেন। ক্লিয়ার সবাই? করা যাবে স্যার, কলাম করলে কলামে ডেবিট ক্রেডিট দেব, আর না করলে এখানে ডেবিট ক্রেডিট দেব। জি জি, তখন টুও দেব না স্যার। হ্যাঁ,
কলামে করলে 2 দেবেন না, কলামে না করলে 2 দেবেন। কলামে করলে 2 দিব না না 2 মানে ক্রেডিট, আপনি তো ক্রেডিট পাশে আমাদের তো ক্রেডিট কলামই লিখতেছেন, সেক্ষেত্রে শুধু একটু গ্যাপ দিবেন। গ্যাপ কেন দেব? গ্যাপ যদি না দিই আপনি ভুল করে ফেলবেন, যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কোনটা কোন কলামে লিখছেন আপনি নিজেই টের পাবেন না। আর এইগুলো যদি গ্যাপ দিয়ে লিখি তো আমি বুঝতে পারবো যে এই জিনিসটা ডেবিট এই জিনিসটা ক্রেডিট। তখন এই কলাম আবার এই যে টাকাটাও দেখেন আমি একটু আলাদা করে লিখছি। আর আমি যদি এটা এখানে নিয়ে আসি, ধরেন এই শুধু আনলাম, তাহলে কি হলো? আমি কি করে বুঝবো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কোনটা আমি পোস্টিং ঠিক মতো দিলাম? এটা স্যার কোন নিয়মে পড়ে না স্যার। হ্যাঁ, সেই জন্যই চোখেরও একটা দেখার ব্যাপার আছে, এই জন্যই আমরা সাধারণত একটু গ্যাপ করি ডেবিট ক্রেডিট বোঝানোর জন্য। ওকে, এবার আসি লেস। লেস করেছিলাম, লেস মানে কি? মাইনাস, তার মানে ক্যাশ। লেস মানে ক্যাশ ক্রেডিট, তাহলে ক্যাশ হবে এবার ক্রেডিট। এই যে ক্যাশ ক্রেডিট লিখলাম, টাকাটা লিখলাম না, এই যে ক্যাশ ক্রেডিট লিখলাম শুধু। লিখে কি করব? এই যে 5 নম্বর আইটেম কি ছিল দেখেন, আনকালেক্টেবল একটা চেক ছিল। আমরা 5 নম্বরে যাই, এই যে 5 নম্বরে এই যে একটু আগে যেটা ক্লাসে প্রথমে বুঝিয়েছিলাম, তাহলে চেকটা তো পেয়েছিলাম আমি অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে, তাই না? সেই জন্যই আমরা এখানে ঠিকই, কিন্তু এখানে দেখেন এই যে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বলেছি, কারণ কি আমি চেকটা পেয়েছিলাম অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে, সেই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করছি। আমার ক্যাশ কিন্তু এই ক্রেডিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, এগুলো এই এন্ট্রিটার জন্য 5 নম্বর। আসেন 7 নম্বর। 7 নম্বর কি ছিল? ভুল লিখেছি, চেক নম্বর যেহেতু তার মানে হলো অ্যাকাউন্টস পেয়েবল, আর আমার 7 নম্বর যাওয়ার দরকার নাই, এখানে লেখাই আছে চেক নং তার মানে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে 7 নম্বর হবে অ্যাকাউন্টস পেয়েবল। ক্যাশ হবে ক্রেডিট আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এই যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, এই যে অ্যাকাউন্টস 72 টাকা লিখে ফেললাম। দেন 1 আর 2 এই দুটো মিলে, 1 এ ছিল 25 টাকা ব্যাংক চার্জ, আর 2তে ছিল ওই যে 1200 টাকা যিনি কোশ্চেন করছিলেন যে ব্যাংক চার্জ ছিল এখানে, সেই ব্যাংক চার্জটা এখানে আমি একত্রে যোগ করে দিয়েছি। তাহলে 30 টাকা 50 পয়সা একত্রে ব্যাংক চার্জকে আমি ডেবিট করলাম 2 নম্বরের জন্য। সেই জন্য এখানে দেখেন ব্যাংক চার্জেস ডেবিট করলাম 30 টাকা 50 পয়সা, মানে সবগুলোকে যোগ করে একত্রে আমি ক্যাশকে ক্রেডিট করব। কত টাকা বলেন? 355 টাকা 70 পয়সা। 55 টাকা 70 পয়সা, এই যে একত্রে ক্রেডিট করে ফেললাম। এখন বলেন কার বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার এটা কি কলামের মাধ্যমে জার্নালগুলো করতে হবে? এক্সপ্লেনেশন লিখতে হবে কিনা? এক্সপ্লেনেশন তো অবশ্যই লিখতে হবে। আপনি এইটা যখন আপনি পোস্টিং দেবেন, কলামে যখন পোস্টিং দেবেন, কিন্তু ন্যারেশন আপনি একটা লিখবেন, অসুবিধা নেই। একটা ন্যারেশন লিখবেন, টু রেকর্ড দি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এন্ড ব্যাংক সার্ভিস চার্জ। এখানে লিখবেন টু রেকর্ড দি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস রিসিভেবল এন্ড ইন্টারেস্ট রেভিনিউ। এখন আপনি যদি এইটাকে আলাদা আলাদা করেন তাহলে আপনাকে জার্নাল করতে হবে 1 2 3 4 5 6 7টা জার্নাল করতে হবে। 7টা জার্নালে যে সময় জি ডাবল সময় লাগবে। 7টা জার্নালের ন্যারেশন সহ যে সময় যাবে ওই সময় আমি ব্যাংক রিকনসিলিয়েশন করে ফেলবো। এটা স্যার একসাথে দিলে কোনো সমস্যা নাই তো স্যার? নাইর জন্য তো সাব দিচ্ছে। আমি করলাম একত্রে, আবার আপনি আমাকে বললেন স্যার প্রথমটার এক্সপ্লেনেশন আর দ্বিতীয়টার এক্সপ্লেনেশনটা যদি বলতেন। বুঝি বা না বুঝি সেটা দ্যাট ইজ অ্যানাদার থিং, কিন্তু কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হওয়ার দরকার। আমি এখানে একত্রে জার্নাল করলাম, আপনি কোশ্চেন করলেন স্যার একত্রে করলে কোনো ক্ষতি নাই তো? স্যার আপনার স্পিকারটা মনে হয় একটু দূরে সরে গেছে, শোনা যাচ্ছে না? একটু অস্পষ্ট মনে হচ্ছে। অস্পষ্ট হচ্ছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। 7 নম্বরে একদম শেষে একটা কথা বলা আছে যে বোথ চেকস হ্যাড বিন ইস্যুড টু পে। ক্লিয়ার হয়েছে সাউন্ড? জি স্যার। জি স্যার। জি বলুন। 7 নম্বর শেষে একটা কথা বলা আছে
been issued to pay for purchase of equipment. তো এটা কিছু আমাদের বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে, মানে এটা অ্যাকাউন্টস পেয়েবল না লিখে আমরা ইকুইপমেন্ট লিখবো বা এরকম কিছু না। জি কি বলছিলেন? 7 নম্বরের শেষ লাইনটা স্যার, জি both checks had been issued to pay for purchases of equipment. হ্যাঁ এখানে তো কোনো দরকার ছিল না। হ্যাঁ এখানে খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। এখানে আপনি এখানে একটা অ্যাজাম্পশন দিতে পারেন, একটা নোট দিতে পারেন। হ্যাঁ নোটটা হলো এরকমের যে আপনি যে এই যে অ্যাকাউন্টস পেয়াবেল এর পরিবর্তে এখানে আপনি ইকুইপমেন্টকেও ক্রেডিট করতে পারতেন ইচ্ছা করলে। হ্যাঁ কিন্তু আপনি ধরে নেন যে ইকুইপমেন্টটা বাকিতে কেনা হয়েছে, এখানে যদি একটা ছোট্ট নোট দেন তারা পাবেন আপনার গোল্ড মেডেল, আর যারা নোটটা দেবে না তারা সিলভার মেডেল পাবেন আর কি। বুঝতে পারছেন? নোটটা হবে এরকম যে অ্যাসিউম দ্যাট the payment was recorded at a price and the আমরা এখানে purchase on credit. I assume that the equipment purchase on credit বাকিতে, সেই জন্য আমরা অ্যাকাউন্টস পেয়াবেল কে ক্রেডিট করেছি। আর যদি ক্যাশ হতো, ক্যাশই যদি পারচেজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এখানে দুটো ডেবিট ক্রেডিট থাকতো, একটা হলো ক্যাশ আর একটা হলো ইকুইপমেন্ট। সেক্ষেত্রে আমরা ইকুইপমেন্টকে এই অ্যাকাউন্টস পেয়াবেলের পরিবর্তে ইকুইপমেন্টকে আমরা ক্রেডিট করতাম, কিন্তু আমরা ধরে নিলাম যে বাকিতে কেনা হয়েছে, সেই জন্য আমরা অ্যাকাউন্টস পেয়াবেলকে ক্রেডিট করেছি। আর কোন কোশ্চেন? স্যার নাম্বার প্রবলেম নাম্বার 1 এর ডি টা একটু ক্লিয়ার করা দরকার স্যার, বুঝতে পারতেছি না আমি। এখানে চেকটা কি আমি পেয়েছি না আমি দিয়েছি, এই ব্যাপারটা কিভাবে বুঝবো স্যার? প্রবলেম নাম্বার 1 এর স্যার ডি ডি, এই যে চেক নম্বর, স্যার ডি নাম্বার, ডি তো বলতেছি একের, এই যে ডি চেক নম্বর বলা আছে না? হ্যাঁ চেক নম্বর বলা থাকলে তো আমি দিয়েছি। এই যে 1 নম্বর কোশ্চেন আপনি যা বলছেন তাই তো দেখাচ্ছে। 1 নম্বর কোশ্চেনের ডি চেক নম্বর বলা আছে না? চেক নাম্বার বলা থাকলে এখন পর্যন্ত কম হলো 50 বলেছি, মনে হয় মিস করে ফেলছি স্যার। এভাবে যেগুলো কম্বাইন্ড জার্নাল করলাম, জার্নাল দুইটা স্যার এক্সপ্লেনেশনটা গুলো ন্যারেশন, জি স্যার ন্যারেশন কম্বাইন্ড জার্নাল গুলো। প্রথমটা ন্যারেশন হবে টু রেকর্ড দ্য অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস রিসিভেবল এন্ড ইন্টারেস্ট রেভিনিউ। তারপরেরটা হলো টু রেকর্ড দি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এন্ড ব্যাংক চার্জেস। একদম সংক্ষিপ্ত একটা ন্যারেশন আর কি। আর কোন কোশ্চেন? আমরা 3টা ব্যাংক রিকনসিলিয়েশন করব, এই 3টা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়। এখানে রোমান সংখ্যার রিকোয়ারমেন্ট 2টা কি হলো স্যার? হ্যাঁ রিকোয়ারমেন্ট 2 কি ছিল? 2 কি ছিল প্রিপেয়ার এনি entry necessary to make the books correct and complete. এর অর্থ কি? বাংলা অর্থ কি? এ যদি বাংলা করতে যাই অর্থ কি হয়? হবে স্যার। বলুন আপনার কথা আগে শেষ করেন, পরে আমারটা বলি। বলুন। যেগুলো বাদ যাবে এগুলোর সাথে যোগ করতে হবে, এটা না স্যার? এটাই তো
না আমি তো তা বলতেছি না তো, এই জন্য আগে শুনতে হয় তারপর বলতে হয়। বলার চেয়ে শোনাটা লাভবান বেশি। ঠিক আছে, আপনি যা কোশ্চেন করবেন সব আমি নিজেই আগে বলে দেব, আমার বলবে না। কিন্তু আপনারা আগে বললে হয় কি আমারও ডিস্টার্ব হয়, আপনারা বোঝেন না। আপনি সব কোশ্চেন কিন্তু আমি উত্তর নিজে কোশ্চেন বানাইয়া নিজে উত্তর দিয়ে দেই। এখানে কোশ্চেনে এখানে ওভারড্রাফট আছে। আমি যদি ওভারড্রাফট কথাটা না বুঝি তাহলে আমি কি করব, এখানে একটা মাইনাস ফিগার দিয়ে দেব। এই হয়ে গেল, আমার এই ফিগারটা হলো মাইনাস ফিগার, বাস শেষ। কি যোগ করতে হবে? ওভারড্রাফট মানে তো অতিরিক্ত উত্তোলন। ওভারড্রাফট মানে কি স্যার অতিরিক্ত উত্তোলন না? হ্যাঁ, আমি তো বাংলা জিজ্ঞেস করি না আপনাকে। আমি বলছি যে ওভারড্রাফট যদি আমি না বুঝি তাহলে আমি এখানে একটা মাইনাস দেব, তাহলে আপনি উত্তোলন বলেন আর যোগ বলেন আর মাইনাস বলেন সবই বোঝা যাবে। বোঝানোর জন্য আমি বলতেছি। ওকে, তাহলে এটা হলো মাইনাস ফিগার অন হিজ কারেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা কিন্তু কারেন্ট, নট সেভিংস অ্যাকাউন্ট। নরমালি দুই রকমের অ্যাকাউন্ট, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, একটা সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না ব্যাংক থেকে, আর সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হয়। দিস ইজ দ্য ডিফারেন্স। সেভিংস অ্যাকাউন্ট থেকে সাধারণত ঘন ঘন টাকা তোলা যায় না, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি যখন খুশি তখনই টাকা তুলতে পারবেন। দিস ইজ দ্য ডিফারেন্স। A bank statement as at 30th June 2010 showed that Sadiq has an overdraft of টাকা 35। অর্থাৎ বলছে যে ব্যাংক স্টেটমেন্টে আছে -35। -35 ওভারড্রাফট মানে একটু আগে বলছি -35, আর আমার ক্যাশ বইতে আছে -300 টাকা। এগুলো দুজনের দুটো ব্যালেন্স দিয়ে দিয়েছে। এতক্ষণ আমরা প্লাস ফিগার নিয়ে কাজ করেছি, এই যে এগুলো সব প্লাস ফিগার। এটা ব্যাংক ব্যালেন্স, এটা প্লাস ফিগার, এই যে ক্যাশের এটা ছিল প্লাস ফিগার। কিন্তু এখন আমরা কাজ করব মাইনাস ফিগার নিয়ে। এইটা যে সনে এসেছিল মোস্ট প্রবাবলি 100-র মধ্যে দুটো না তিনজন করতে পেরেছিল, শুধুমাত্র এই ওভারড্রাফট কথাটার কারণে। 100 জনের মধ্যে 100 খাতার ভিতরে দুটো না তিনটা খাতা হয়েছিল, সেই জন্য আমরা ওভারড্রাফট নিয়ে আবার এই অঙ্কটা করছি। ওকে, বলছে অন চেকিং দি ক্যাশ বুক and the bank statement you find the following। এই জিনিসগুলো আবার পাওয়া গেছে। কি পাওয়া গেছে? checks drawn amounting to টাকা 500 had been entered in the cash book but not yet been presented। এর অর্থ কি বাংলা? বাংলা অর্থ কি? 500 টাকা চেক দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক থেকে উত্তোলন হয়নি। বাংলাটা সঠিক হয়নি, আবার বলেন। স্যার 500 টাকা চেক হয়েছে কিন্তু লেখা হয়েছে, আমার বইতে লেখা হয়েছে, সরি স্যার 500 টাকা চেক দিয়েছে বাট এটা এখনো আপনার প্রেজেন্ট করা হয়নি। মানে চেক ইস্যু করছি বাট এটা আমরা হ্যাঁ এটাই সাবমিট করা হয়নি স্যার। রাইট, তাহলে বুঝতে হবে যে আমি চেক ইস্যু করেছি, কারণ এই ভাষাটা দিয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিস কম থাকলে আমি বুঝতে পারা যাচ্ছে না যে চেক কি আমি পেয়েছি না আমি দিয়েছি। কাজেই এখন যেহেতু এইটা দিয়ে কিছুটা বোঝা যাচ্ছে যে চেকটা আমি দিয়েছি, কারণ এখানে বলছে নট ইয়েট বিন প্রেজেন্টেড, এখনো উপস্থাপন করা হয়নি, তার মানে হলো আমি চেকটা দিয়েছি। আর এখানে ড্রন দিয়া অনেক সময় কনফিউশন হয় যে আমি কি পেয়েছি না আমি দিয়েছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এখানকার এই ড্রন মানি হলো ইস্যু, তার মানে আমি চেক ইস্যু করেছি। এটা স্যার উইথড্রন থাকলে কি হবে স্যার? কোনখানে উইথড্র থাকবে? চেক উইথড্র এরকম থাকতে পারে স্যার? হ্যাঁ বলেন, ভাষাটা বলেন। চেক উইথড্র এরকম লেখা থাকতে পারে স্যার? উইথড্র, চেক উইথড্র। জি স্যার। চেক উইথড্র এমনই টাকা এত, এরকম জীবনে আমি পাইনি কখনো। সরি স্যার। তাহলে ড্রন, এখানে ড্রন অর্থটা এখানে বোঝাচ্ছে যে ইস্যু। কিভাবে বুঝলাম এই লাস্টের এই ল্যাঙ্গুয়েজ দিয়া,
হ্যাড নট বিন প্রেজেন্টেড, এখনো উপস্থাপন করা হয়নি। হ্যাঁ, আর যদি আমি তার মানে এটা থার্ড পারসন করেনি, থার্ড পারসন এটা প্রেজেন্ট করেনি, তার মানে থার্ড পারসন মানি হলে তাহলে আমি চেকটা ইস্যু করেছি, সেজন্য এখানে ড্রন মানি হলো ইস্যু। আবার অনেক সময় অনেক ড্রন কিন্তু রিসিভও বোঝা যায়। যাই হোক, এখানে আমি ক্লিয়ার হইলাম। তাহলে একটা চেক ইস্যু করেছি, চেকটা এখনো ব্যাংকে প্রেজেন্ট করা হয়নি, দ্যাট মিনস এই চেকটাকে কি চেক বলে? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং চেক। তাহলে আমি প্রথম কি করব? ব্যাংক রিকনসিলিয়েশন করব, আমি আগে সাদিকস বুকস লিখবো, এইভাবে লিখে নেব, তারপর লিখবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ এট 30th June 2010। এরপরে এই যে ব্যাংক ব্যালেন্সটা আমি লিখলাম -35, এই যে ব্যাংক ব্যালেন্সটা লিখে নিলাম -35, ক্যাশ ব্যালেন্সটা লিখলাম এই যে মাইনাস ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এই যে 300 মাইনাস, এখানে -300 আর ওখানে -35, এই দুটো আগে লিখে নিতে হবে আমাদের। আর উপরে সবসময় কোম্পানির নাম, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দি মান্থ অফ, এগুলো লিখে নিতে হবে। এরপরে আমি দুইটা ব্যালেন্স লিখে নিলাম, 35 লিখে নিলাম, 300 লিখে নিলাম। এখন নাম্বার 1টা যেটা আলোচনা করেছি সেটা হলো আউটস্ট্যান্ডিং চেক। তার মানে হলো আমার ক্যাশ থেকে আউট হয়েছে কিন্তু ব্যাংক থেকে আউট হয়নি, তাহলে ব্যাংক থেকে আউট করতে হবে। সেজন্য ব্যাংক ব্যালেন্স কোনটা? এই যে ব্যাংক স্টেটমেন্ট, এইটা হলো ব্যাংক ব্যালেন্স, এখান থেকে মাইনাস করতে হবে। এই যে মাইনাস করলাম, এই 1 নম্বর আনপ্রেজেন্টেড চেক, এই যে মাইনাস করলাম। বুঝেছেন সবাই? স্যার আনপ্রেজেন্টেড চেকটাই তো আউটস্ট্যান্ডিং বলা যায়। হ্যাঁ, এখানে যেহেতু আনপ্রেজেন্টেড বলছে এই জন্য আনপ্রেজেন্ট লিখেছি। ওকে স্যার, এই যে অ্যাড এবং লেস, আমি তো আসলে 1 নাম্বার থেকেই পড়াটা শুরু করব। সো অঙ্কটা কি আমি আগে একবার পড়ে আগে মার্ক করে নিব যে ব্যাংক অংশ থেকে কি কি অ্যাড হবে আর কি কি লেস হবে, যাতে করে আমি মানে এভাবে করে সাজাতে পারি? কারণ কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, হলেতে প্রথমে উপর দিয়ে নাম লিখবেন, কোম্পানির নাম, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তারপর লিখবেন ফর দি মান্থ অফ, এটা তো লিখেই ফেলবেন। এবং এটা দুইটা পেজে দুইটা লিখবেন, একটা ক্যাশের জন্য একটা ব্যাংকের জন্য, এক পেজে না লেখাই ভালো। পাশাপাশি দুইটা পেজে লিখে নেবেন। লিখে একটাকে বানাবেন ব্যাংকের জন্য, সেখানে লিখবেন ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো এক পৃষ্ঠায়। আরেক পৃষ্ঠায় গিয়ে আপনি লিখবেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, লিখে নিলেন। এরপরে এখানে একটা অ্যাড লিখবেন, একটু নিচে লেস লিখবেন, এমন ভাবে লিখবেন যেন এখানে 3-4টা আইটেম লেখা যায়, এরকম একটা জায়গা রেখে। স্যার আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে আসলে কত লাইনটা গ্যাপ রাখবো, একটু বেশি হলে সমস্যা হয়ে যাবে কিনা? না, আপনি দেখেন এখানে আপনার এই কয়টা 8টা, এই যে 8 নম্বর। আচ্ছা হ্যাঁ, 8টা এন্ট্রি। আপনি ঘর করতেছেন কয়টা? 1টা 2টো 3টা 4টা, 2টা অ্যাড 2টা লেস, তাই না? জি। তাহলে এভারেজে ধরেন এক একটা অ্যাডে বা এক একটা লেসে ম্যাক্সিমাম হলে এভারেজে 2টো করে ভাগে পড়ে, তো সেখানে আপনি 4টা জায়গা রাখেন, অসুবিধা কি? বা 3টা জায়গা রাখেন, সমস্যা কি? এরকম 3টা বা 4টা লাইন লেখা যায়, এরকম জায়গা রেখে আপনি অ্যাড এবং লেস লিখে নেবেন যদি আপনি সময় বাঁচাতে চান। এরপরে আপনি যে এন্ট্রি যেখানে আসবে সেই এন্ট্রি সেখানে লিখবেন, আপনি মিনিমাম 10 মিনিট বেশি যাবে। স্যার কি ফর্মে করা যাবে না? জি, কি ফর্মে করা যাবে না? স্টেটমেন্ট আকারে না করে কি ফর্মে? ব্যাংকটা এক পাশে পাবেন না, মার্ক পাবেন না, পাস করবেন না। আমাদের বুঝতে সুবিধার জন্য না, নাম্বারটা দিয়েছি এই জন্য যে আমি ই করার জন্য, দ্যাট মিনস এখানে যদি কখনো ব্যাংক রিকনসিলিয়েশন না হয়, না মিলে, ইন দ্যাট কেস আমি সিরিয়াল ধরে যেতে পারবো যে এই যে 1 করেছি কিনা, 2 করেছি কিনা, 3 করেছি কিনা।
বলেছে চেক রিসিপ্ট অ্যামাউন্টিং টু টাকা 400 had been entered in the cash book but had not yet been presented. অর্থ কি? বলুন। স্যার পার্টির কাছ থেকে চেক পেয়ে আমাদের খাতায় উঠাইছি। 400 টাকার চেক পেয়ে আমি ক্যাশে উঠাইছি কিন্তু ব্যাংকে জমা দেই নাই। রাইট, মানে এখানে দেখেন এটা কিন্তু নট ইয়েট বিন প্রেজেন্টেড, আর এটাও কিন্তু দেখেন নট ইয়েট বিন প্রেজেন্টেড, কিন্তু এখানে ড্রন লেখছে আর এখানে রিসিভ লেখছে। দিস দ্য ডিফারেন্স। আর কিন্তু সবই এক, দেখেন ভাষা সব এক, তার মানে এখানে ইস্যু এখানে রিসিপ্ট, বুঝাই যাচ্ছে। ড্রনের মানে না জানলেও এখান থেকে একটু আন্দাজ করে নেওয়া যাবে যে এটা আসলে ইস্যু। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি রিসিভ হয় এখানে ড্রন মানে ইস্যু, সেখান থেকে বোঝা যাবে। নট ইয়েট বিন প্রেজেন্টেড সেটাও বোঝা যাবে। হ্যাঁ, আর এখানে নট ইয়েট বিন প্রেজেন্ট লিখেছে, কিন্তু এখানে যেহেতু রিসিভ করেছে তাতে বোঝা যাচ্ছে যে আমি প্রেজেন্ট করি নাই। তাহলে আমি চেকটা প্রেজেন্ট করি নাই বাট আমি রিসিভ করেছি, তা রিসিভ মানি হলে আমি ক্যাশের সাথে যোগ করেছি, কিন্তু ব্যাংকে আমি এখনো পাঠাই নাই বা ব্যাংকে যোগ হয়নি। তাহলে আমরা কি করব? 2 নম্বর দেখেন, এই যে আউটস্ট্যান্ডিং চেক হিসেবে আমরা ব্যাংকের সাথে যোগ করে নিলাম। ব্যাংকে যোগ করতে হবে, ব্যাংকে জমা দিতে হবে, তাহলে মিলে যাবে। সেই জন্য আমরা এই যে ব্যাংক স্টেটমেন্টে অ্যাডে 2 নম্বর দিয়ে আমরা আউটস্ট্যান্ডিং চেক হিসেবে এখানে এন্ট্রি করলাম। ক্লিয়ার সবাই? ডিপোজিট ইন ট্রানজিট লিখলে ভুল হবে না, তাই তো? না না, এটা তো ডিপোজিট ইন ট্রানজিট না। ও হ্যাঁ, এটা ডিপোজিট ইন ট্রানজিট, সরি। হ্যাঁ, তারপরে আসেন 3 নম্বর, অন ইনস্ট্রাকশনস। অর্থ কি? অন ইনস্ট্রাকশন অর্থ কি? এটা নির্দেশনা, মানে চলমান একটা নির্দেশনা। নির্দেশনা, রাইট। কে দিয়েছে? আমি সাদিক দিয়েছে। রাইট। তাহলে অন ইনস্ট্রাকশন ফ্রম সাদিক, সাদিকের কাছ থেকে ইনস্ট্রাকশনের ভিত্তিতে অন 30th June 2010 the bank had transferred টাকা 60 interest received on his savings account to his current account. এটুকুর অর্থ কি? সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা হয়েছে ওটা কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে ইনস্ট্রাকশন দিয়েছে। রাইট, অর্থাৎ সাদিকের ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্টটা সেটা কারেন্ট অ্যাকাউন্টে কি করা হয়েছে? ট্রান্সফার করে হয়েছে। বাট কিন্তু it only recorded the transfer on 5 July 2010. আমরা অঙ্ক করতেছি আপনার কয় তারিখে? 30 তারিখ। কিন্তু সে এটা এন্ট্রি করেছে 5 তারিখে জুলাই মাসের। তারপর বলেছে দিস অ্যামাউন্ট ওয়াজ ক্রেডিটেড ইন দি ক্যাশ বুক অন 30th June, কিন্তু ক্যাশ বইতে ক্রেডিট করা হয়েছিল 30 তারিখে। এখন বলুন কি হবে? স্যার ব্যাংক ওটা এন্ট্রি দেওয়ার আগে আমার ক্যাশ বুকে এন্ট্রি দিয়ে ফেলছি। বলুন। স্যার আমার ক্যাশ বুক ব্যাংকের চেয়ে, স্যার আমার ক্যাশ বুকে ব্যাংকের চেয়ে বেশি দেখাচ্ছে। ব্যাংকে অ্যাড করে নিতে হবে। ব্যাংক তো করছে 5 তারিখে আর আমি 30 তারিখে ওটা যোগ করে ফেলছি। জি, কি করতে হবে বলুন? ব্যাংকে আবার ডিপোজিট করতে হবে। ব্যাংকে অ্যাড করতে হবে স্যার। ব্যাংকে অ্যাড করতে হবে। আর কিছু? স্যার প্রশ্নটা আবার একটু আলোচনা করা যায়। বলো স্যার সাদিক বইতে অ্যাড করতে। সাদিকের বইতে তো অ্যাড করাইছে, ওরা হয়ে গেছে। সাদিকের বই তো অ্যাড করেই ফেলছে, বাট ব্যাংক এখনো করেনি। ব্যাংক করছে হলো জুলাই 5 তারিখে। বুঝতে পারছেন সবাই? একবার ব্যাংকে আসবে আবার একবার ক্যাশ বুকেও আসবে, দুইবার আসবে। ব্যাংকে কি হবে? যোগ হবে না মাইনাস হবে? 30 তারিখে হলে ব্যাংকে মাইনাস হবে স্যার। ব্যাংকে যোগ হবে স্যার। যোগ হবে স্যার, ব্যাংকে যোগ হবে স্যার। ব্যাংকে
ব্যাংকে যোগ হবে। ক্যাশে 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 কিছু হবে না, ক্যাশেও যোগ হবে স্যার। ক্যাশও যোগ হবে কত? 60 টাকা। 60 টাকা। সবাই বুঝেছেন? না স্যার। না স্যার। বোঝেননি? আর কারো কোনো কোশ্চেন আছে যারা বুঝেছেন? যারা বুঝেছেন তারা কি কেউ আমাকে আবার বুঝাতে পারবেন? আর এটা ব্যাংকে অ্যাড হবে 60 টাকা। এটা জাস্ট নরমাল ব্যাংকে অ্যাড হবে, আর তো কিছুই না, তেমন জটিল কিছুই হবে না। আর কিছুই হবে না। সবাই একমত? ওকে, তাহলে আমার এই এতদিনের কষ্টটা বৃথা গেল আর কি। আচ্ছা, এটা সাদিক ইনস্ট্রাকশন দিচ্ছে আসলে। স্যার আপনি আগে সমাধান বললেন না, স্যার আমি একটু আলাপ করি স্যার। এই যে স্যার এখানে যে একটা প্রশ্ন আসছে স্যার, যে ক্রেডিটেড, এই ক্রেডিটেড এই যে স্যার ওয়াজ ক্রেডিটেড অন দ্য ক্যাশ বুক অন 30 জুলাই, এটার মিনিংটা স্যার কি আসে স্যার? এর মিনিং না বুঝলে আপনি এই ব্যাংক রেজিস্ট্রেশন করবেন কিভাবে? স্যার পারে না জানি তো বিয়োগ যাবে, এটা বিয়োগ যাবে, এটা বাদ যাবে। ক্রেডিট মানে ক্রেডিট করেছে, ক্যাশ বইতে ক্রেডিট করেছে। দিস অ্যামাউন্ট মানে ওই যে 60 টাকা, ওই 60 টাকা হ্যাঁ, ওয়াজ ক্রেডিটেড ইন দি ক্যাশ বইতে ক্রেডিট করছে অন 30 জুন 2010। এই জুনের 30 তারিখে ক্যাশ বইতে ওই টাকা ক্রেডিট করা হয়েছে। সেটা অ্যাড ব্যাক করতে হবে স্যার। তাহলে এখন ডেবিট করতে হবে ক্যাশ বুকে, তাহলে তো স্যার ডাবল হবে স্যার। কত হবে? 160 টাকায় 120 টাকা হবে, 60 দোকানে 120। আর হচ্ছে যে ক্যাশ বুকে অ্যাড হবে 60 টাকা। এই বলেন ক্যাশ বইতে অ্যাড হবে 120, আবার বলেন ক্যাশ বইতে অ্যাড হবে 60 টাকা। কথাটা অর্থ তো বুঝতে পারলাম না। ক্যাশ বইতে দুবার অ্যাড হবে কেন? ক্যাশ বইতে একবার হবে স্যার। ব্যাংকের বইতে হবে স্যার 60 টাকা, শুধু 60 টাকা। আর ক্যাশ বইতে হবে 120 60 গুণ 2। রাইট। তার মানে হলো যে প্রথম আসি আমি ব্যাংকই করেছে, ব্যাংক সে ওই 30 জুনের মধ্যে সে এই করেনি। দ্যাট মিন্স আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে যে গিয়েছে সেটা গেছে 5 তারিখ, তার মানে করতে হবে তো 30 তারিখ। তাহলে ব্যাংকে এটা যোগ হবে। এটুকু তো কি এতটুকু আমরা বুঝছি কিনা যে ব্যাংকে যে যোগ হবে? হ্যাঁ, এটা তো অবশ্যই স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকি তো 60 টাকা ব্যাংক 5 তারিখে যোগ করেছে, কিন্তু যোগ করতে হবে 30 তারিখ। সেই জন্য 30 তারিখে মিলাতে হলে ব্যাংকে 60 টাকা যোগ করতে হবে, গেল 1। 2 নম্বরে ক্যাশও যোগ করতে হবে, কিন্তু ক্যাশ কি করেছে? বিয়োগ করেছে। ক্রেডিট মানে বিয়োগ করা। ক্যাশ বইতে তো হওয়ার কথা ছিল ডেবিট, জমা মানে ডেবিট, কিন্তু সে করছে সে ক্রেডিট করছে, মানে মাইনাস করছে। করবে যোগ, এটাকে কারেকশন করতে হলে যতটুকু ক্রেডিট হবে 2 দিয়ে গুণ করতে হবে 60 × 2। এটা তো আপনি আগে বলেন না, আমার কথার মধ্যে কেন? বোঝানোর সময় কথা না বলাটাই বেটার। আর বলতেছে আমি তো 5 মিনিট বুঝতে দেন স্যার। আমি বলছিলাম স্যার, বলে তো ভালো কথা, আপনি হয়ে গেছে, সমস্যা কি? আপনি গোল্ড মেডেল নিয়ে যাবেন আইসিএমতে, কোনো সমস্যা নাই। তো এখন ক্যাশে সে করার কথা ছিল ডেবিট মানে জমা, কিন্তু ডেবিট না করে সে ক্রেডিট করছে। ক্রেডিট মানে হলো খরচ, কিন্তু এটা তো খরচ না, এটা জমা। কাজে খরচ যেহেতু সেই 60 টাকা দেখিয়েছে, এটাকে এখন কারেকশন করতে গেলে উল্টা এর ডাবল ডেবিট করতে হবে, তাহলে এটা কারেকশন হয়ে যাবে। কারেকশন হয়ে আবার 60 টাকার যোগ হয়ে গেল। আমি যদি এখন, যেহেতু আমার ক্রেডিট করেছে 60 টাকা, আমি যদি এখন ডেবিট আবার 120 টাকা করি, তাহলে আমার ডেবিট কিন্তু 60 টাকা থাকবে। সেই জন্যই জিনিসটা তখন কারেক্ট হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? ব্যাংকে যেহেতু 5 তারিখ যোগ করেছে, আমাকে 30 তারিখে মিলাতে বলেছে, সেই জন্য 30 তারিখের জন্য এইটা ব্যাংকে অ্যাড হবে। আর ক্যাশ বইতেও
এন্ট্রি ঠিকই করেছি কিন্তু ভুলবশত ডেবিট পাশে না করে ক্রেডিট পাশে করে ফেলছে, কাজেই এখন ক্যাশ বইতে ডেবিট করবো এর ডাবল ফিগারটা, তাহলে আমার সম্পূর্ণ জিনিসটা কারেকশন হয়ে যাবে। দেখি আমরা কি করেছি। 3, এই যে দেখেন সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট নট ইয়েট ক্রেডিটেড, এখনো ক্রেডিট করা হয়নি। 3 নম্বর ব্যাংকে আমি যোগ করে ফেললাম। নাও ক্যাশ বই 3 নম্বর, ক্যাশ বই এই দেখেন ক্যাশ বইতে 3 নম্বরে আছে সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট 60 × 2, 60 দুগুণে 120। তাহলে এখন আগে যেহেতু ক্রেডিট করেছিলাম 60, এখন ডেবিট করছি 120, তার মানে এখন ডেবিট 120ই ব্যালেন্সটা থাকলো। তাহলে এখানেও 60 টাকা ক্যাশের সাথে যোগ হলো, এখানেও ব্যাংকেও 60 টাকা যোগ হলো, দুইটা সমান হয়ে গেল। এবার সবাই ক্লিয়ার কিনা? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, নাই। এখানে কিন্তু দুইটা এন্ট্রি পারলেই আপনি ব্যাংক রেজিস্ট্রেশন হবে, সব পারলেও যদি দুইটা না পারেন কোনো লাভ নাই। এই একটা এন্ট্রি এবং সামনে আমাদের আর একটা এন্ট্রি আছে। ওকে, এরপরে বলছে the bank charges of টাকা 35 the bank statement had not been entered in the cash book, অর্থাৎ ক্যাশ বইতে এন্টার্ড করা হয়নি, ক্যাশ বইতে যোগ করা হয়নি, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে দেখানো আছে ব্যাংক চার্জ। তো আমরা সবসময় জানি যে ব্যাংক চার্জ তো ব্যাংক ঠিক কাজই করে, সে মাইনাস করে দেয়, কিন্তু আমার ক্যাশ বইতে মাইনাস করা হয়নি, সো দ্যাট ক্যাশ থেকে মাইনাস করতে হবে ব্যাংক চার্জ। এই যে ক্যাশ বই, ক্যাশ বই কোনটা? এই যে ক্যাশ বই, এই যে ব্যাংক চার্জ, এই যে ব্যাংক চার্জ 35 টাকা আমি মাইনাস করলাম, লেস মানে মাইনাস 35 টাকা লেস করে দিলাম। ওকে, দেন নাম্বার 5, the payment side of the cash book had been undercast by টাকা 10, অর্থ কি? ক্যাশ বুকের পেমেন্ট সাইড থেকে কম লেখা হয়েছে, 50 টাকা কম লেখা হয়েছে, কম দেখানো হয়েছে। হ্যাঁ এটাই স্যার। না, এর বাংলা হুবহু হয় না, ফলে ভুল হয়েছে রাইট। টাকা কম দেখাচ্ছে স্যার, আপনার এটা চার্জে লাগাতে হবে। আমি একটু চার্জারটা লাগাই, ল্যাপটপে চার্জে লাগা দেন। জি জি, একটু 1 সেকেন্ড, আমার চার্জ শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে না? জি বলুন, কি কি জানি বলছিলেন? হ্যালো, স্যার আন্ডারকাস্ট, হ্যাঁ বলেন, এর অর্থ কি? কে কি বুঝি? হ্যাঁ, যোগে ভুল হয়েছে স্যার, যোগে ভুল হয়ে 10 টাকা কম লিখছি। রাইট, ধরুন যোগে হওয়ার কথা ছিল 100, আমি যোগফল নামাইছি 90, এই তো ঘটনা নাকি? আন্ডারকাস্ট মানে যোগ করতে কম যোগ করেছি, আর ওভারকাস্ট বেশি যোগ করেছি। অনেক সময় অঙ্কে ওভারকাস্ট হতে আমি আন্ডারকাস্ট দিয়ে করালাম, ফলে গিয়ে দেখলেন, ফলে গিয়ে পাইলেন ওভারকাস্ট, তাহলে কি খুব বেশি সমস্যা হবে? না স্যার, সমস্যা হওয়ার কথা না। তাহলে কি যোগফল আমি কম করেছি, তাহলে যোগ কম করেছি, তাহলে যোগটা বাড়াতে হবে না? যোগটা বাড়াতে হলে কি করতে হবে? ক্যাশে যোগ করতে হবে স্যার, ব্যাংকের সাথে পেমেন্ট সাইড এটা লেস করতে হবে, ক্যাশ লেস করতে হবে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল থেকে ব্যাংকের কোনো সম্পর্ক নাই, তো কি জানি আমরা বলেন অ্যাকাউন্ট পেয়েবলের ওখানে যোগ করতে হবে আর কি স্যার, ওটা হিসাবে। জি, ক্যাশ বই থেকে বাদ দিতে হবে স্যার।
ক্যাশ বই থেকে বাকি এটার সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নাই। সরাসরি সরাসরি ক্যাশ বুকের হিসাব। এখানে আমি যা পেমেন্ট দিব স্যার ওখানে একটু 10 টাকা কম যোগ করছি, 10 টাকা লেস করতে হবে স্যার, এটা বাদ দিতে হবে। অর্থাৎ আমি যখন এই যে পেমেন্ট সাইট মানে কি ক্রেডিট পাস মানে কি লেস, আমি লেস হওয়ার কথা ছিল 100, সেখানে আমি লেস করেছি 90, কম লেস করেছি, যেহেতু আন্ডার মানে কম লেস করেছি। পেমেন্ট মানে ক্যাশ বইয়ের পেমেন্ট মানে কি ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে আমার যোগ হওয়ার কথা ছিল 100 টাকা যোগফল নামার কথা ছিল, কিন্তু সেখানে নামছে মাত্র 90 টাকা। আমি যোগ করতে ভুল করেছি, হিসাব করে দেখা গেল 10 টাকা ভুল করেছিলাম। তাহলে এখন আরো টাকা বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে, আরো 10 টাকা মাইনাস করতে হবে। এই যে আরো 10 টাকা মাইনাস করলাম। স্যার এটা রিসিভ সাইড হতে পারতো, হ্যাঁ রিসিভ সাইডের বেলায় হতে পারতো না স্যার? রিসিভ সাইডের বেলায় না এরকম দিয়েও হতে পারে নাকি স্যার? কি তাহলে অ্যাড হবে, যদি রিসিভ সাইড হয় তাহলে অ্যাড হবে। দা রিসিভ সাইডস অফ দা ক্যাশ সাইড আন্ডারকাস্ট হচ্ছে, রিসিভ সাইডে আন্ডারকাস্ট হতে পারে। হ্যাঁ এটা আছে, এইটা আগে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করেন। এইটা হইলে আপনি আরো 10টা দিলে পারবেন। আগে এইটুকু ক্লিয়ার হন যে এইটা বুঝছি স্যার। এটা বুঝলে ওই রিসিভ সাইড এটা কোশ্চেন কেন করেন, ওটা তো আপনি এটা বুঝলে তো ওইটারও পারার কথা, তাহলে তো কোশ্চেন করার কথা না। আপনি যদি এই আন্ডার কাজটা কেন লেস হয়েছে বুঝতে পারেন, তাহলে ওভার কাজ দিলে কি হবে সেটা তো বুঝবেন। আমি তো আগেই বললাম। জি স্যার, ইট ইজ আন্ডার কাস্ট। স্যার এই যে আন্ডার কাস্ট এখানে 10 মাইনাস করলাম, কিন্তু এইটা আসলে কোন জায়গায় প্লাসটা করছিলাম? কোথায় প্লাস করছিলেন? কোন জায়গায় প্লাস করেননি। মানে না মানে এটা যে হিসাবের কথাটা বললেন স্যার 100 টাকার জায়গায় 90 টাকা হয়েছে, সেটা ক্যাশ বই মাইনাস করার কথা ছিল 100 টাকা, 90 টাকা মাইনাস করছে, তো 10 টাকা মাইনাস করতে হবে, এটা করে নিছি এখন। এই লাইনটা আবার পড়েন, দুইবার পড়েন কি বলছে এখানে। 5 নম্বর দুইবার পড়েন মন দিয়া। সাইড অফ the cash book has been under cast by টাকা 10। প্রথম হলো ব্যাংক না ক্যাশ বই, সেটাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। এটা বলছেন কিনা বলেন। ক্যাশ বুক এটা বলছেন, ক্যাশ বই। পেমেন্ট সাইড মানে কি? পেমেন্ট সাইড মানে ক্রেডিট পেমেন্ট সাইড মানে ক্রেডিট, আর একটা হলো ডেবিট সাইড, জমার সাইড। একটা হলো জমা, একটা হলো খরচ। পেমেন্ট মানে এখানে খরচা, আর জমা মানে ডেবিট। ক্যাশ বই ডেবিট মানে জমা, ক্যাশ বই ক্রেডিট মানে খরচ বা পেমেন্ট। সে খরচ ধরেন 10,000 টাকা হয়েছে, কিন্তু আপনি যখন ক্যালকুলেটর দিয়ে টান দিয়ে যোগ করছেন, তখন যোগ করে নামাইছেন 9,990 টাকা, কিন্তু ভিতরে তো আসলে তো আছে 10,000 টাকা। আপনি যোগফল নামিয়েছেন 9,990 টাকা। বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? তার মানে কি খরচ আপনি কম দেখিয়েছেন, খরচ হওয়ার কথা ছিল 10,000, অথবা আরো ছোট ফিগারই বলি, খরচ হওয়ার কথা ছিল 100 টাকা, আপনি সেখানে খরচ দেখেছেন 90 টাকা। তাহলে খরচটা 10 টাকা কম দেখিয়েছেন, তো ভুল। আমার স্টেটমেন্টে বেশি আছে ওই জন্য কম। হ্যাঁ 10 টাকা কম আছে মানে আমার স্টেটমেন্টে এখন বেশি আছে, হ্যাঁ আমি 10 টাকা কম। হ্যাঁ সেজন্য এখন এই 10 টাকা মাইনাস করলেই ঠিক হবে। মাইনাস করেছেন কম, সেজন্য একটু মাইনাস করলাম। অর্থাৎ এই 10 টাকা যোগে কম দেখেছেন দিকে এখানে 300 টাকা আসছে মাইনাস, আর তা নাহলে এইটা হয়তো কত, এটা হয়তো 310 মাইনাস হইতো, সেখানে এই 10 টাকা ভুল করছেন দেখে এখানে 300 টাকা আসছে। ওকে, তারপর কি আছে? তারপর বলছে যে ডিভিডেন্ড রিসিপ্ট of টাকা 200 had been paid direct into the bank and not entered in the cash বই। আপনি শেয়ারের ব্যবসা করেন, সেই জন্য
যে কোম্পানির শেয়ার ছিল সেই কোম্পানি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে 200 টাকা আমার সাইডে যোগ করব and not entered in the যোগ করব ক্যাশ বুক, কিন্তু এখনো ক্যাশ বইতে যোগ করা হয়নি, ক্যাশ বইতে এন্টার্ড করা হয়নি, ক্যাশ বইতে যোগ করা হয়নি, কিন্তু ব্যাংকে সরাসরি টাকাটা জমা হয়ে গেছে। যোগ করবেন তাহলে এখন কি হবে? ক্যাশ বইতে যোগ করব স্যার, ক্যাশ বইতে ক্যাশ বুকে অ্যাড হবে জি রাইট। তাহলে আমার ক্যাশ বই কোনটা? 300, তার সাথে এই যে ডিভিডেন্ড পেইড ডাইরেক্টলি বাই ব্যাংক, ডিভিডেন্ড পেইড ডাইরেক্টলি বাই ব্যাংক জমা করলাম, এই যে অ্যাড 200 টাকা জমা করলাম। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার স্যার। এটা কত নম্বর কারণ ছিল? আমরা যে কতগুলো কারণ বলছি তার কত নম্বর কারণ? স্যার এটা কি স্যার মিসকমিউনিকেশন? আমরা 5টা কারণ বলছি, কত নম্বর কারণ এটা? 3 নম্বর স্যার, 3 নম্বর। 3 নম্বর কারণ। কারণ 5টা না বুঝলে আমরা যত অঙ্ক করছি সব অঙ্ক কিন্তু 5টা কারণ ছিল, 5টার বেশি কোনো কারণ নাই। এটা 3 নম্বর কারণ। ওকে, আসেন 7। A check for টাকা 50 from Shaheen was recorded. স্যার আসসালামু আলাইকুম স্যার, তাহলে একটু স্যার কথা বলতে বলবো। জি জি স্যার, ওই স্টুডেন্টকে বলবো আগামী কালকে আপনাদের গোলাম কিবরিয়া স্যার ক্লাসটা হবে না। আগামীকাল কয়টায় ছিল ওনার ক্লাস? 6:45 স্যার। তো ওইটা আমাকে দিয়ে দাও। তাই স্যার? হ্যাঁ স্যার আপনি রানিং থাকেন, আমি আপনাকে জানাচ্ছি। তাহলে আপনাকে ওই গোলাম কিবরিয়া স্যারের জায়গাটা আপনি নিতে চাচ্ছেন না? আর গোলাম কিবরিয়া আপনার যে জায়গাটা একটু স্যার গোলাম কিবরিয়া স্যারকে দিতে হবে স্যার। তাহলে আমার কোন জায়গায়? মঙ্গলবার? হ্যাঁ দেখি স্যার, আমি আপনাকে জানাচ্ছি স্যার, জানা হয় না বলতেছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি স্যার, আপনারটা মঙ্গলবারে স্যার। হ্যাঁ সেটাই বলছি। আচ্ছা যদি থাকে স্যার আমি আপনাকে জানাচ্ছি, তবে কালকে ক্লাসটা হচ্ছে না গোলাম কিবরিয়া স্যার। হ্যাঁ, তো উনি না নিতে পারলে আমি নিতে পারতাম 5:45টায়, যদি তুমি দাও আমাকে। আচ্ছা স্যার, আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে কি হলো? A check for টাকা 50 from Shaheen was recorded and banked on 24 June. এর অর্থ কি এটুকু আমরা বুঝতে পারছি বাংলা? স্যার শাহিন থেকে 50 টাকা রিসিভ করে স্যার এটা রেকর্ডও করা হয়েছে এবং ব্যাংকে 24 তারিখে জমাও দেওয়া হয়েছে। ভুল বলছেন, বলেন আরেকজনে। Sir, a check of Taka 50 from Shaheen was recorded and banked. এর অর্থ হলো থেকে 50 টাকার একটা চেক রেকর্ড হয়েছে ব্যাংকে 24 তারিখে। অর্থাৎ ক্যাশ বইয়ের ব্যাংকে পাঠানো হয়েছে। এই পর্যন্ত যদি আমি বাংলা বলি, এই পর্যন্ত এন্ড এর আগে, এর অর্থ হলো যে আমি শাহিনের কাছ থেকে একটা চেক পেয়েছি 50 টাকার এবং সেটা আমি রেকর্ড করেছি। আমি রেকর্ড করা মানে কি? ক্যাশ বই অ্যাড করা। ক্যাশ বইতে আমার ক্যাশ বইতে অ্যাড হয়েছে স্যার। হ্যাঁ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমার ক্যাশ বইতে আমি একটা চেক পেয়েছি শাহিনের কাছ থেকে এবং আমি ক্যাশ বইতে যোগ করেছি, এটার অর্থ এইটা। এখন আসেন পরের টুকু। and bank on June 24, অর্থাৎ ব্যাংকে আমি এটা পাঠিয়েছি 24 তারিখ। তাহলে ঠিক আছে, আমি যোগ করছি, ব্যাংকেও পাঠিয়ে দিয়েছি, কোনো ভুল নাই। ওকে, দিস ওয়াজ রিটার্নড আনপেইড, কিন্তু এটা রিটার্ন আসছে চেকটা অন 30th June and then shown as a debit on the bank statement, এবং ব্যাংক স্টেটমেন্টে এটা ডেবিট করেছে। No entry has made in the cash book. হ্যাঁ, আপনার আগামী কালকে ক্লাস আছে স্যার 6:45 স্যার। শুনতে পারছেন স্যার? আমাকে বলছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, কি আগামী কালকে আপনার ক্লাস আছে 6:45
হ্যাঁ ঠিক আছে, কিন্তু মঙ্গলবারটা তো ঠিক সমস্যা থাকবে। নেই স্যার, ওটা পরে আপনার জানাবো স্যার। কালকে ক্লাসটা আপনার আছে এটুকু নিশ্চিত স্যার। কালকে 6:45-এ ম্যানেজমেন্টের ক্লাস না? দেখেন হ্যাঁ, এসএমএস তো আসলো ওটা হবে না, ম্যানেজমেন্ট। ওটা হবে না, ওটা হবে না। স্যার এখন জানাইলে তো ক্লাসটা হবে না, এই জন্য আপনাদেরকে আমরা মেল করে দিয়ে জানাই দিচ্ছি সাথে সাথে, ঠিক আছে? না ঠিক আছে, তাহলে তুমি যদি কালকে তো সোমবার, জি স্যার, কালকে যদি আমি 6:45 নেই তাহলে আমার মঙ্গলবার 5টা ক্লাসটা ঠিক থাকবে আর কি। স্যার নেন না স্যার, কালকে তো আপনি নেন স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই তো সোমবারও মঙ্গলবার দুইটাই পরপর ক্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ। তাহলে ভাই আমরা কি সেম লিংকে ঢুকে ক্লাস করব, যে লিংকটা দেওয়া আছে? কার? ওই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা যেখানে যে স্যার ক্লাস করাবে এফএফএ লিংকটা যে সেম লিংক যে থাকে ওটার পর আমরা কি করে নতুন লিংক চলে যাবে আপনাদের কাছে। আমার মনে হয় তাহলে নতুন লিংক দিয়ে দাও, এটাই ভালো হবে। না স্যার এখনো কোনো টাইম দেয় নাই স্যার, এই জন্য দিচ্ছি না। ও আচ্ছা ঠিক আছে, ওকে স্যার স্টুডেন্টকে বলে দেন স্যার একটু কাইন্ডলি, নাহলে তো আরো। হ্যাঁ ওই যে ডিয়ার স্টুডেন্ট, আগামীকালকে সোমবার 7:45 আমার ক্লাস হবে এবং মঙ্গলবার 5টায় ক্লাস হবে। ভাইজান মেলটা পাঠিয়ে দিন কাইন্ডলি, লিংকটা পেয়ে যাবেন। ওকে, দিস ওয়াজ রিটার্ন আনপেইড অন 30th June বলেছে, and shown debit on the bank statement, no entry has been made in the cash book for the unpaid check. এই যে চেকটা কালেকশন হয়নি সেজন্য এই ক্যাশ বইতে কোনো এন্ট্রি করা হয়নি, আর ব্যাংকে এটা জমা দেওয়া হয়েছিল, ব্যাংক এটা আবার রিটার্ন আসছে আনপেইড, কাজে ব্যাংকও টাকা পায়নি বিদায় সে আবার ডেবিট করে ফেলছিল। এরকম কিন্তু আমরা 3টা এন্ট্রি করেছি, সেম এন্ট্রি 3বার করেছি। 1 নম্বর কোশ্চেনও করছি, 2 নম্বর কোশ্চেনও করছি, এখন 3 নম্বর কোশ্চেনও আছে। ভাষাটা একটু চেঞ্জ, অর্থাৎ আনকালেক্টেবল তো ডিজনার চেক না স্যার, ডিজনার চেক, আনকালেক্টেবল চেক সেম জিনিস। সো দ্যাট 50 টাকা আমি ক্যাশ বইতে যোগ করেছিলাম, ঠিকই আছে, ব্যাংকেও পাঠিয়েছি তাও ঠিক আছে, ব্যাংক কালেকশনের জন্য পাঠিয়েছিল কিন্তু কালেকশন হয়নি, না হওয়ার জন্য ব্যাংক আবার ডেবিট করে ফেলছে, কিন্তু আমি ক্যাশ বইতে কোনো এন্ট্রি করিনি। সো দ্যাট আমাকে ক্যাশ বইতে আবার এটা ক্রেডিট করতে হবে, কমাই ফেলতে হবে। এই যে 50 টাকা আমি আবার কমাই ফেললাম। ডিজনার চেক বা আনকালেক্টেবল চেক, এই যে 50 টাকা লেস করলাম। লাস্ট ওয়ান হলো 8 নম্বর, বলেছে চেক ইস্যুড টু জহির for টাকা 25 was